আসসালামু আলাইকুম। আমরা আজকের ক্লাসে দেখব যে গড় মুক্ত পথের রাশিমালা। তো গড় মুক্ত পথের রাশিমালার যে নোটটা, এই নোটটা আমি ভিডিওর শেষে পিকচারগুলো দিয়ে দিব। আপনারা ভিডিওর শেষে গিয়ে স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি কি করব, এটার গাণিতিক অংশগুলাই আমি করাবো, আর বাংলা লেখাগুলো লিখবো না, কারণ আপনাদের যেহেতু আমি নোটটা দিয়ে দিতেছি, ফলে আপনারা নোট থেকে বাংলা লেখাগুলো সাজায় সাজায় লিখে নেবেন। আর হচ্ছে এটার মূল যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আমি এটার মধ্যে এক্সপ্লেন করব এবং ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমি দেখাবো। ওকে, তাহলে আমাদের আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে গড় মুক্ত পথের রাশিমাল। এটা হচ্ছে কি গড় মুক্ত পথের রাশিমালা। আচ্ছা, গড় মুক্ত পথের রাশিমালা। তো দেখুন, গড় মুক্ত পথের রাশিমালার মধ্যে কি করা হয়, একটা সিস্টেম কল্পনা করতে হয়। সেই সিস্টেমটা কি আমি আপনাদের বলি। ধরুন এটা হচ্ছে একটা সিস্টেম, এটা হচ্ছে একটা গ্যাসীয় সিস্টেম মনে করুন। এখন এই গ্যাসীয় সিস্টেমের মধ্যে ধরুন অনেক কণা রয়েছে। এই কণাগুলো কি আছে, গতিশীল অবস্থায় আছে। আমরা গ্যাসের স্বীকার্য থেকে আমরা জানি যে গ্যাসীয় কণাগুলো কি থাকে, গতিশীল অবস্থায় থাকে। এখন গড় মুক্ত পথের যে রাশিমালা আমরা করতেছি, সেখানে মুক্ত পথটা অন্তত আমাদের বুঝতে হবে। এখন দেখুন, এই কণাগুলো যেহেতু এক একটা এক এক দিকে বিক্ষিপ্ত অবস্থায় গতিশীল, ধরুন ও এদিকে গতিশীল, ও এদিকে গতিশীল, হুম, ও নিচে, মানে যে যেদিকে আছে আর কি বিক্ষিপ্ত অবস্থায়। হ্যাঁ, তো এইভাবে যেহেতু কণাগুলো এক একটা এক এক দিকে বিক্ষিপ্তভাবে গতিশীল আছে, ফলে ওদের মধ্যে কি হবে, একটা সংঘর্ষ ঘটবে। কেন? কারণ দেখা গেছে যে এই কণাটা কোনো এক সময় এই কণাটার সাথে হয়তো কি হবে, কলিশনে লিপ্ত হবে, বা এই দুইটা কণা মানে যে কোনো কণার সাথে যে কোনো কণাই এখানে কি হতে পারে, সংঘর্ষে লিপ্ত হতে পারে। তো আমরা এখন যেটা কল্পনা করব সেটা হচ্ছে যে আমরা ধরে নেব যে আমাদের এত কণার দরকার নেই। আমরা প্রথমে দুইটা কণা কল্পনা করি। এখন এখন দুইটা কণা কল্পনা করি। ধরুন এইটা একটা কণা, আর এইখানে আরেকটা কণা আছে। এখন এই দুইটা কণা ধরলাম গতিশীল আছে, এবং এই সিস্টেমটার মধ্যে ও এই কণার সাথে এই কণাতে এসে কি হবে, একটা সংঘর্ষ ঘটবে ধরুন। তাহলে এই কণাটা এইখান থেকে এইখানে যে পথটুকু ও অতিক্রম করলো, এই যে পথটুকু, এই যে এল দৈর্ঘ্য, এই এতটুকুই হচ্ছে তার জন্য মুক্ত পথ। কি মুক্ত পথ? অর্থাৎ এতটুকুর মধ্যে ও কোনো কণার সাথে সংঘর্ষে লিপ্ত হয় নাই। তাহলে এখন যদি আমি দুইটা কণা চিন্তা না করে, আমি যেটা করতে পারি যে আমি দুইটা কণার চিন্তা না করে আমি অনেকগুলো কণার চিন্তা করি এখন। তাহলে ধরুন অনেকগুলো কণা থাকতে পারে, মানে এখন অনেকগুলো কণা এখানে থাকতে পারে। তখন কি হবে, তখন এই যে সিস্টেমটা আমরা দুইটা কণার ক্ষেত্রে দেখলাম, সেই দুইটা কণার ক্ষেত্রে যেই মুক্ত পথটা আমরা পেলাম, এরকম প্রত্যেকটা কণার জন্যই তো মুক্ত পথ আমরা পাবো। এখন সেই মুক্ত পথ বা এল এর দৈর্ঘ্যটা যত ছোটই হোক, তত ছোটই হোক, আমরা তো পাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে যেহেতু আমরা পাচ্ছি, ফলে আমরা প্রথমে যে কোনো একটা কণার জন্য আমরা মুক্ত পথটা বের করে নেব। পরে ওরকে যদি আমরা এই সিস্টেমের মধ্যে যতগুলো কণা থাকে, আমরা ধরে নিলাম এই সিস্টেমের মধ্যে এন সংখ্যক কণা আছে, তাহলে এন দ্বারা যদি ওই মুক্ত পথের রাশিমালাটাকে গুণ করে দেই, তাহলে তাকে যদি ওই এই এন সংখ্যাটার মাধ্যমে যদি গুণ এবং গড় করি, তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, এই সম্পূর্ণ টোটাল রাশিমালাটা গড় মুক্ত পথ হয়ে যাচ্ছে। তখন শুধু মুক্ত না, তখন শুধু কি হয়ে যাচ্ছে, গড় অংশটুকু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এটা করি। এখন যেহেতু আমি আপনার এটাতে এখানে অনেকগুলো লেখা আছে বাংলা, আমি ওই লেখাগুলোতে আর যাচ্ছি না। আপনাদের যেহেতু আমি নোটটা দিয়ে দিব, আপনারা নোটটা দেখে খাতায় তুলে নেবেন। আমি জাস্ট এখান থেকে এটা একটু এক্সপ্লেন করব, আর জাস্ট আমি কি করব, আপনাদের এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো করব। হ্যাঁ, তো এখন ধরুন প্রথমে আমি একটু চিত্রটা এঁকে বোঝাতে হবে প্রথমে। তো ধরা যাক এইখানে আমার কাছে একটা সিলিন্ডার আছে।
কি আছে, সিলিন্ডার আছে। তো ধরুন এটা একটা সিলিন্ডার কল্পনা করুন। তো এই সিলিন্ডারের মধ্যে কি হয়েছে, একটা কণা, একটা গ্যাসীয় কণা, সেটা হচ্ছে ধরুন এটা। এখন এই কণাটা এই সিলিন্ডারের এই মাঝ বরাবর যদি আমি ওকে গতিপথটা কল্পনা করি, তাহলে দেখা যাবে এটা যদি অক্ষটা নেই, তাহলে আমার দেখা যাবে এই কণার ব্যাসটা কত হচ্ছে, সিগমা। কণার ব্যাসটা সিগমা হবে। ঠিক আছে, আমি এটা এক্সপ্লেন করবো আসতেছি। তো এই কণাটা আরেকটু বড় আঁকা দরকার ছিল। তো যাই হোক, ধরলাম এখানে আরেকটা কণা আছে, সেম তিনটা কণা আছে। এখন সেম তিনটা কণা আছে এইখানে। এই যে সিলিন্ডার আমি নিলাম, এই সিলিন্ডারের দৈর্ঘ্য হচ্ছে কত, এল, আর একটা কণার ব্যাস হচ্ছে কত, সিগমা। এটা কিন্তু কণার ব্যাস ধরতেছি, আবারও বলতেছি সিলিন্ডারের ব্যাস নয়, এটা কণার ব্যাস। তাহলে আমরা এখন খেয়াল করি যে বলা হচ্ছে যে ধরি কোনো গ্যাসের একক আয়তনে অণুর সংখ্যা n, তাহলে কোনো একটা গ্যাসের একক আয়তনে, তাহলে আমরা এটা একটা গ্যাসীয় সিস্টেম কল্পনা করতেছি, না? তাহলে এই গ্যাসীয় সিস্টেমের মধ্যে কণার সংখ্যা আমরা কত ধরতেছি, n সংখ্যক কণা ধরতেছি। তাহলে প্রতিটি অণু ধরতেছি n সংখ্যক, এবং অণুর ব্যাস আমরা ব্যাখ্যায় বলতেছি আর কি, যে অণুর ব্যাস হচ্ছে কত, সিগমা, এবং আমরা বলতেছি এর ভর, এই অণুগুলোর ভর হচ্ছে কত, m। ঠিক আছে, আমরা তিনটা পরিচয় পেয়ে গেলাম। যে অণুটির গড় মুক্ত পথ নির্ণয় করতে হবে তাকে শুধু গতিশীল বিবেচনা করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম এই অণুটার আমরা গড় মুক্ত পথ নির্ণয় করবো, এই অণুটার, এটা আমি একটু বড় করতেছি, এইটারই আমরা কি করে নিব, কেবল ওকেই গতিশীল বিবেচনা করব, আর বাকি যে অণুগুলো আছে এখানে সিস্টেমের মধ্যে ওদেরকে আমরা স্থির বিবেচনা করতেছি। তাহলে আমরা বলতে পারি অণুটি বি অণুটি, যেই অণুটা আমরা বলতেছি যে এই অণুটাকে আমরা প্রথমে নাম দিয়েছিলাম ভি, হ্যাঁ, এই অণুটা ভি। এই অণুটা কি হচ্ছে, যে এল দূরত্ব অতিক্রম করার সময়, এই যে এল দূরত্ব মানে এই কোণা থেকে এই কোণাতে, অর্থাৎ ও যে এই যে এইখান থেকে যাত্রা শুরু করে এই কোণাতে যখন আসবে, অর্থাৎ এল দৈর্ঘ্য পরিমাণ, তখন কি হচ্ছে, তখন অতিক্রম করার সময় যে সকল অণুর কেন্দ্রটা কি হচ্ছে, বি অণুটির কেন্দ্র হতে সিগমা এর কম দূরত্বে। এই কথাটা একটু বুঝতে হবে আপনাদের। ধরুন আমি এটা এইখানে একটা পিকচার আঁকি সুন্দর করে। আচ্ছা, এখানে ধরুন এইটা হচ্ছে আমার একটা অণু, ঠিক আছে। এখন ও হচ্ছে, ওর ব্যাস মানে কত, এই যে এতটুকু হচ্ছে ওর ব্যাস, এই ও ব্যাসটা হচ্ছে সিগমা। এবং অন্যান্য যে অণুগুলো এই সিস্টেমের মধ্যে আছে তারাও তো এরকমই ওর সাইজেরই, না? কারণ আমরা জানি যে একটা গ্যাসীয় সিস্টেমের মধ্যে যদি কি হয়, অণুগুলো সিমেট্রিক্যাল অবস্থায় থাকে, মানে অণুগুলোর যে আকার আকৃতি প্রায় সেম থাকে। এখন কি হচ্ছে, যে বলতাছে যে যে সকল অণুর কেন্দ্র, এই যে ধরলাম আলাদা একটা অণু, এটার কেন্দ্র হচ্ছে এটা, এই কেন্দ্র বি অণুটির কেন্দ্র হতে, এই যে বি অণুটার কেন্দ্র মানে এই যে এটা থেকে কি হবে, সিগমা এর কম দূরত্বে, সিগমা মানে কত, এই যে দাগটা, এই যে ব্যাসটা, এই ব্যাসটা হচ্ছে সিগমা, এটার কম দূরত্বে, মানে কম বলতে মানে কি, এটা যদি সিগমা হয় তাহলে কম মানে হচ্ছে, ধরুন এই যে এতটুকু হচ্ছে কম, তার মানে তার ভিতরে। এখন এর ভিতরে যদি দৈর্ঘ্যটা হয়, তাহলে এই জায়গা দিয়ে যদি কোনো একটা অণু যদি এই জায়গাটা দিয়ে যাইতে চায় এদিক বরাবর, ধরুন এই অণুটা আছে, এই অণুটা এখান থেকে গতিশীল অবস্থায় ডাইরেক্ট এইভাবে যাইতে চাইতেছে, ও কি যাইতে পারবে, এই অণুটা কি যাইতে পারবে বলেন তো? না, ও এই জায়গায় আইসা কি হবে, পলিউশনে লিপ্ত হবে, ফলে এইখান থেকে ও এই অ্যাঙ্গেলে চলে যাবে, কারণ ওর সাথে সংঘর্ষ ঘটছে। কেন ঘটলো? কারণ ওর যে ব্যাসটা, এই ব্যাসের যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যের কম দৈর্ঘ্য দিয়ে ও যাইতে চাইছে ওর কাছ দিয়ে, কিন্তু ওর ব্যাসের দৈর্ঘ্য চেয়ে বেশি দৈর্ঘ্য মানে কত, আমরা দেখাচ্ছি। তাহলে এই যে ছিল আমার অণুটা, এটা হচ্ছে তার ব্যাসটা, ওর ব্যাসের বেশি মানে কোথায়, ধরলাম এই জায়গায়। এখন একটা অণু যদি এই পয়েন্ট বরাবর যাইতে চায়, ও কি পারবে এখন ওকে পাস করে যেতে? অবশ্যই পারবে, কারণ ওর সাথে কি নাই, কোনো বাধা এখন ও পাবে না, কারণ ওর সাথে কলিশনে লিপ্ত হবে না, ফলে ও ইজিলি এখানে চলে যেতে পারবে।
তো এই কথাটাই আর কি বলছে নোটে, আপনারা দেখে নেবেন। যে বলতেছে যে যে সকল অণুর কেন্দ্র বি অণুটির কেন্দ্র হতে সিগমা এর কম দূরত্বে অবস্থিত, বি অণুটি তাদের সকলের সাথে সংঘর্ষ করবে। তার মানে এটার কম, এই যে এইখানে বা এইখানে 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 বা একদম কেন্দ্র বরাবর হইতে পারে, ডাইরেক্ট অণু একটা অণু এইভাবে এই জায়গায় এসে হিট করতে পারে, বা আরেকটা অণু হয়তো এই পয়েন্টে এসে হিট করতে পারে। মানে যে কোনো এই এই অণুটার যে কোনো পয়েন্ট হোক, মানে ব্যাসের কম যে কোনো পয়েন্টে ও হিট করলে এটার সাথে সংঘর্ষ হবেই। আর ও ব্যাসের চেয়ে বড় হইলে তাহলে তো এই 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 জায়গা বরাবর ও যদি এই জায়গা বরাবর চলে যায় তাহলে আর সংঘর্ষ হচ্ছে না, এই কথাটা বলছে। তাহলে যেহেতু সংঘর্ষ ঘটতেছে, ফলে আমরা কি করব, এখন আমরা লিখব যে এই যে চিত্রটা আছে এই চিত্রটা আঁকবো, এবং আমরা চাইলে কয়েকটা অণুর আমরা গতিপথ দেখায় দিতে পারি। এটা আমার নোটে করানো আছে, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, ধরুন এই যে এইটা মানেই হচ্ছে অণুর গতিপথ দেখানো আর কি। এগুলোর মাধ্যমে অণুর গতিপথ দেখাচ্ছি যে একটা অণু সে বিক্ষিপ্তভাবে এইভাবে যে কোনো অণুর সাথে সংঘর্ষ করতে পারে, অর্থাৎ তার পথটা একদম সরলরেখা না। ওকে, আর এটা হচ্ছে মেইন চিত্র, এটা তো নোটে দেওয়াই আছে। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে সিলিন্ডারের আয়তনটা বের করে নিব প্রথমে। তাহলে সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আয়তন, আচ্ছা সিলিন্ডারের আয়তনটা আমরা কিভাবে বের করবো বলুন তো। এটা যদি হয় একটা সিলিন্ডার, আমরা একটু খেয়াল করি, এটা একটা সিলিন্ডার, হ্যাঁ। এখন এই সিলিন্ডারের আয়তন মানে কি, সিলিন্ডারের আয়তন হচ্ছে তার ক্ষেত্রফল এবং উচ্চতা গুণফল। তার মানে আগে সিলিন্ডারের ক্ষেত্রফল বের করতে হবে, তারপরে তার যে উচ্চতা তার মাধ্যমে গুণ দিতে হবে। এখন সিলিন্ডারের ক্ষেত্রফল আমরা বের করে জানি কি, এটা হচ্ছে এই যে গোলকটা, এই যে নিচে যে গোল যে অংশটুকু, এইটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল হচ্ছে কত, পাই আর স্কয়ার। এটা যদি হয় ব্যাসার্ধ আর, তাহলে এই এতটুকুর অংশের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। আর সিলিন্ডারের উচ্চতা মানে কত, এই যে এতটুকু, এটা হচ্ছে এইচ। এখন এইচ এর পরিবর্তে আমরা যদি এল ধরি, সমস্যা নাই, একই বিষয়, আমরা চাইলে এল ধরতে পারি। তাহলে এটা হচ্ছে এল। তাহলে আমরা যদি ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্য গুণ করি, তাহলে হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, আর এটার সাথে এল গুণ দিলে পাই আর স্কয়ার এল। তাহলে আমরা সিলিন্ডারের আয়তনটা কি পাচ্ছি, পাই সিগমা স্কয়ার এল। এখন এইখানে আপনাদের একটা কনফিউশন তৈরি হয়ে গেল যে পাই সিগমা স্কয়ার এল কেন নিল ভাইয়া, ভাইয়া বলতেছে আর, হ্যাঁ কিন্তু দেখুন আমি কিন্তু আপনাদের হচ্ছে সিগমা নিছি, এটা কিন্তু সিগমা, হ্যাঁ এটা হচ্ছে সিগমা, এটা হচ্ছে সিগমা। তো আমি কিন্তু অণুর ব্যাস সিগমা ধরছিলাম, অণুর ব্যাস। তো এখন খেয়াল করেন আমাদের তো সিলিন্ডার ছিল এইটা না, তো তিনটা, এই যে এখানে তিনটা অণু, একটা দুইটা তিনটা অণু আমি আবার আঁকি, এক দুই তিন, এই তো। এখন এই একটা একটা অণুর ব্যাস কত, একটা অণুর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে তার ব্যাস কত, 2r। এইটারও ব্যাস কত, 2r, এইটারও ব্যাস কত, 2r। কেন, কারণ ওদের ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাসার্ধ মানে এই যে মাঝখানে এতটুকু হচ্ছে আর, এই যে এতটুকু হচ্ছে আর, এতটুকু হচ্ছে আর, ঠিক আছে। তাহলে এখানে আর, এইখানে আর, এইখানে আর, তার মানে কি ওদের অর্ধেক করলে মাঝখানের পয়েন্ট হচ্ছে তার ব্যাসার্ধ, আর সম্পূর্ণটা নিলে 2r। এখন দেখেন, এইবার খেয়াল করেন আমার এই যে সিলিন্ডারের মধ্যে, আমার সিলিন্ডারটা কিভাবে হয়েছে, সিলিন্ডারটা হচ্ছে এইভাবে, সিলিন্ডারটা হচ্ছে এইভাবে গেছে, খেয়াল করে দেখেন, দেখছেন এই যে আমার অণুর কিন্তু একটা অংশ বাহিরে আছে, এইখানে কিন্তু অণুর আরেকটা অংশ বাহিরে আছে। তার মানে সিলিন্ডারটা কিন্তু আমার কি হয়েছে, সিলিন্ডারটা এই হচ্ছে অণুর দুইটা অংশ বাহিরে অলরেডি আছে। সেই দুইটা অংশ কত, একটা সিঙ্গেল আর আর একটা সিঙ্গেল আর বাহিরে। তার মানে আমি যদি এখন সিলিন্ডারটা আঁকি, এইটা হচ্ছে সিলিন্ডারটা, এটা হচ্ছে কত, সিলিন্ডার, এটা না। এখন দেখেন, এখন দেখেন এইখানে, এইখানে যদি আমার এইটা হচ্ছে মূল পয়েন্ট যদি হয়, তাহলে অবশ্যই এই এতটুকু অংশ হচ্ছে তার কি, ব্যাসার্ধ, সিলিন্ডারের ব্যাসার্ধ।
আর সিলিন্ডারের ব্যাসার্ধ আমরা কখন পাবো? যখন এইখানে একটা আর এইখানে আরেকটা আর, দুইটা আর যখন মিল, এই তো। তাহলে 2r হচ্ছে কত? সিলিন্ডারের ব্যাসার্ধ। আর সিলিন্ডারের ব্যাসার্ধ মানে কত? 2r। আর এই যে দেখেন মিডল পয়েন্টের যে অণুটা, এটা এটা কয়টা আর আছে? দুইটা আর আছে না? তাহলে দুইটা আর মানে কত? 2r মানে কত? 2r মানে হচ্ছে একটা কণার ব্যাস। একটা কণার কি ব্যাস? তাহলে একটা কণার ব্যাস আমরা কি ধরছি? সিগমা ধরছি না? তাহলে দেখেন একটা কণার ব্যাস যেটা সিগমা, সেই সিগমাটা সিলিন্ডারের মধ্যে আইসা হয়ে যাইতেছে তার ব্যাসার্ধ। এই যে সিলিন্ডারের ব্যাসার্ধ হয়ে যাইতেছে। ঠিক আছে, এই কারণে আমরা এখানে আর এর পরিবর্তে সিগমা স্কয়ার নিচ্ছি। ওকে, যেহেতু আমরা অণুর সাপেক্ষে এই জিনিসটাকে কল্পনা করতে চাচ্ছি, হিসাবটা আমরা যেহেতু অণুর সাপেক্ষে করতেছি, তাহলে আমার মনে হয় সিলিন্ডারের আয়তন নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকার কথা না। আপনারা আরেকটু চেষ্টা করবেন, তাহলে আশা করি বুঝে যাবেন এখানে। এখন সিলিন্ডারের অণুর সংখ্যা আমরা কি করব? সিলিন্ডারের অণুর সংখ্যা, সিলিন্ডারের অণুর সংখ্যা, অণুর সংখ্যা, সিলিন্ডারের অণুর সংখ্যা কত হবে? দেখুন, আমরা যেই সিলিন্ডারটা আছে আমার কাছে, সিলিন্ডার এইটা হচ্ছে আমার সিলিন্ডার না? এই সিলিন্ডারের যে সম্পূর্ণ আয়তনটা, এই আয়তনটাই তো আমার এই সিলিন্ডারটা, নাকি ওর সম্পূর্ণ জায়গাটা। এখন ওর মধ্যে আমি যতগুলো অণু রাখবো সেটাই তো তার অণুর সংখ্যা। আমি যদি এই সিলিন্ডারের মধ্যে কি করি, 5টা অণু রাখি, কয়টা? 5টা, তাহলে 5টা। যদি 10টা রাখি তাহলে 10টা, 510টা রাখলে 510টা। কিন্তু আমি যদি এই সিলিন্ডারের মধ্যে n সংখ্যক অণু রাখি, তার মানে কি এই সিলিন্ডারের সম্পূর্ণ যে জায়গাটা, সেই জায়গাটা কি হচ্ছে? এই n সংখ্যক অণু দখল করে রাখতেছে। তার মানে কি সিলিন্ডারের সম্পূর্ণ জায়গাটা মানে কি? তার আয়তন। তাহলে আয়তন তো অলরেডি উপরে আমি পেয়ে গেছি, পাই সিগমা স্কয়ার এল। আর আমি সংখ্যা কত রাখতেছি? অণু n সংখ্যক অণু রাখতেছি এই সিলিন্ডারের মধ্যে। ঠিক আছে, তাইলে n সংখ্যক অণু যেহেতু সিলিন্ডারের মধ্যে রাখতেছি, ফলে আমার সিলিন্ডারের অণুর সংখ্যা আমার কত আসতেছে? n পাই সিগমা স্কয়ার এল। ঠিক আছে, এখন তাইলে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে যে, সুতরাং সংঘর্ষের সংখ্যাটা বের করব। আমরা বের করব সংঘর্ষের সংখ্যা, সংঘর্ষের সংখ্যা। সংঘর্ষের সংখ্যা কি? ধরুন এখানে যতগুলা আমি সিলিন্ডারের মধ্যে যদি 5টা, এটা তো সিলিন্ডারটা না, এটার মধ্যে যদি আমি 5টা অণু রাখি, ওরা গতিশীল থাকলে ওদের সংঘর্ষ কয়বার হইব? 5বার হইব। আমি ধরে নিলাম প্রথমে 5বার হচ্ছে। তো আমি যদি n সংখ্যক রাখি তাহলে সংঘর্ষ কত হবে? n সংখ্যক হবে না? তাহলে আমার আমার অণু সিলিন্ডারের মধ্যে অণুর সংখ্যা কত ছিল? এই যে এই সংখ্যাটা, এই তো। এখন পরে আমি যদি n সংখ্যক রাখি তাহলে কি হবে? n সংখ্যক বার সংঘর্ষ ঘটবে। তার মানে আমার অণুর সংখ্যা যত, সংঘর্ষ তত। তাহলে আমি 5বার রাখলে অণুর সংখ্যা 5, সংঘর্ষ 5। তাহলে আমি অণুর সংখ্যা যদি n পাই সিগমা স্কয়ার এল হয়, তাহলে সংঘর্ষ কত? n পাই সিগমা স্কয়ার এল। তাহলে এটা হচ্ছে মূল কনসেপ্টটা এখানে। তাহলে n পাই সিগমা স্কয়ার এল, এটা হচ্ছে আমাদের সংঘর্ষ সংখ্যা, অর্থাৎ অণু সংখ্যা আর সংঘর্ষ সংখ্যা একই থাকতেছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে, গড় মুক্ত পথের রাশিমালাটা আমরা করব। এতটুকু করার পরে আমরা এই যে দুইটা চিত্র এখানে দিছি নোটের মধ্যে, আপনারা ওটা করে নেবেন। তাহলে এখন আমরা যেটা করব যে, গড় মুক্ত পথের রাশিমালা বা গড় মুক্ত পথ। তাহলে গড় মুক্ত পথটা কিভাবে হয়? এটা সূত্র হচ্ছে যে, মোট অতিক্রান্ত, মোট অতিক্রান্ত, মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সংঘর্ষ সংখ্যা, সংঘর্ষ সংখ্যা। এই তো, মোট অতিক্রান্ত দূরত্ব বাই সংঘর্ষ সংখ্যা। এখন মোট অতিক্রান্ত দূরত্ব কত? সেটা হচ্ছে, আমরা জানি অতিক্রান্ত দূরত্বটা কতটুকু হবে। এই কণাটা এইখান থেকে যদি এই পয়েন্টে আসে, তাহলে সে সম্পূর্ণ এল দূরত্ব অতিক্রম করবে। সে কি করবে? সম্পূর্ণ এল দূরত্ব অতিক্রম করছে। আর সংঘর্ষের সংখ্যা আমরা মাত্র বের করছি n পাই
এটা হচ্ছে এন পাই সিগমা স্কোয়ার এল, এই তো। এখন দেখেন উপরে নিচে এল এল কাটা গেলে আমাদের কি থাকবে এখন? আমি এখানে একটু এগুলা ক্লিন করে নেই। এই পাশে আমরা একটু লিখতেছি, হ্যাঁ। তাহলে আমাদের যেটা থাকতেছে সেটা হচ্ছে যে এল এল কাটা গেলে কি হচ্ছে যে এখানে হচ্ছে 1 ডিভাইডেড বাই এন পাই সিগমা স্কয়ার। কেন? দেখেন এই এল আর এল কাটাকাটি যাচ্ছে, ঠিক আছে। তাইলে আমরা এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে গড় মুক্ত পথ হচ্ছে ল্যামডা, সুতরাং ল্যামডা, ঠিক আছে। তাহলে এখানে আপনারা ল্যামডা দিয়ে দিবেন, ল্যামডা দিয়ে দিবেন। তাহলে এখন দেখেন বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলতেছে প্রতিটা অণুকে আপনারা গোলক বিবেচনা করতে হবে, প্রতিটা অণুকে গোলক বিবেচনা করতে হবে। যেহেতু গোলক বিবেচনা করতে হবে তাহলে 2 একটা এক্সট্রা ফ্যাক্টর আনতে হবে, 2√2। তাহলে কি হবে? n পাই সিগমা স্কয়ার। এই যে যেটা পেলাম এটাই হচ্ছে আমাদের গড়মুক্ত পথের রাশিমালা, এটাই হচ্ছে গড়মুক্ত পথের রাশিমালা। এবং এটা আরেকটু আছে, আমি সেটা দেখাচ্ছি আপনাদের। আমরা দেখলাম যে এটাই হচ্ছে আমাদের কি গড়মুক্ত পথের রাশিমালা, গড় মুক্ত পথের রাশিমালা। কিন্তু আমরা এখানে শেষ করব না, ঠিক আছে। এখানে আমরা অ্যান্সার শেষ করব না, আমাদের আরেকটু লিখতে হবে। সেটা হচ্ছে কি যে আমরা গ্যাসের ঘনত্বের মাধ্যমে এটার গড়মুক্ত পথের রাশিমালাটার সাথে আমরা দেখব যে ওর ঘনত্বের রিলেশনটা কি আমরা, ঠিক আছে, এটা দেখে নেব। তাইলে আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এখন আমরা এটা লেখার পরে যে এটাই গড়মুক্ত পথের রাশিমালা, এটা লেখার পরে আমাদের আরেকটু আছে, সেটা আপনারা নোটে দেখলে অবশ্যই বুঝবেন। সেটা হচ্ছে যে এখন প্রতিটি অণুর ভর m হলে, এখন আমরা যে এতগুলো অণু নিতেছি এদের ভর যদি m হয় প্রত্যেকটার আর কি, তাহলে আমরা ঘনত্ব কি করতেছি, আমরা ঘনত্ব যেটা করতেছি সেটা হচ্ছে যে রো ইকুয়ালস টু mn, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ঘনত্বের যে সূত্র। এখন দেখেন ঘনত্বের সূত্র আমরা যেটা জানি যে আপনার কঠিন পদার্থের ক্ষেত্রে, সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই হবে না। এটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে আমরা দেখতে হবে। অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে ঘনত্বটা হচ্ছে কি গ্যাসীয় অণুর ভর এবং কয়টা অণু আছে আর কি, সেটাই হচ্ছে তার ঘনত্ব। ধরুন এটা হচ্ছে একটা সিলিন্ডার, হ্যাঁ। এই সিলিন্ডারের মধ্যে একটা অণু আমরা যদি কল্পনা করি তার ভর m, তাহলে এই অণুটা যদি এখানে থাকে তাহলে এই সিলিন্ডারের মধ্যে যে গ্যাসটা সেটার ঘনত্ব হবে এই যে এরকম m। যদি এর মধ্যে 100টা থাকে, আমি সবগুলো আঁকতে পারতেছি না, ধরুন 100টা আছে, তাহলে তার ঘনত্ব কত হবে? 100 ইন্টু m। কারণ ওই যে তার ভরটা এবং যতগুলো অণু আছে এটাই তার ঘনত্ব বোঝায়, মানে নির্দেশ করবে গ্যাসের ক্ষেত্রে। তো সেটাই, তাহলে n হচ্ছে অণুর সংখ্যা আর মানে m হচ্ছে তার ওই অণুর ভরটা, ঠিক আছে। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বলতে পারি, সুতরাং যদি n এর মানটা এখানে রাখি, তাহলে n এর মান যদি আমরা রাখি তাহলে হচ্ছে আমাদের রো ডিভাইডেড বাই m, ঠিক আছে। এই mটা এই পাশে এসে নিচে চলে যায়, এই কারণে এটা হচ্ছে n এর মান। এখন দেখেন আমরা n এর মান কেন বের করছিলাম, সেটা হচ্ছে আমরা যে গড়মুক্ত পথের রাশিমালা বের করছিলাম না, এইখানে কিন্তু এই যে দেখেন আমার n এর একটা টার্ম চলে আসছে n, ওই n এর জায়গায় আমি রো বাই m বসায় দিব। তাহলে আমরা বলতে পারি অর্থাৎ ল্যামডা ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই √2, n এর মান কত হচ্ছে রো ডিভাইডেড বাই m, ঠিক আছে। এখন এইখানে যে √2টা আনছিলাম সেটা কিন্তু আমি বলছিলাম যে এটা বিজ্ঞানী ম্যাক্সওয়েল যেহেতু বলতেছে যে প্রতিটা অণুকে গোলক হিসাবে বিবেচনা করতে হবে, তখন বিজ্ঞানী ম্যাক্সওয়েল সেই গোলকের চিন্তা করে তখন তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন যে √2 একটা ফ্যাক্টর চলে আসে, এই জন্য আমরা এটা দিয়ে দিছি। আর এটা বইয়ের মধ্যে যে ম্যাক্সওয়েল যে প্রমাণটা করছে সেখানে আছে, আপনাদের এখানে এটার জন্য আর প্যারা খাওয়ার কোনো কিছু নাই, আপনি এটা জাস্ট লিখে দিবেন, ঠিক আছে। তো দেখুন এখন এটার মান যদি আমরা বসাই তাহলে পাই
সিগমা স্কোয়ার। এই তো এন এর মান বসানোর পর এখন দেখেন এখান থেকে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু, এই এম এর মানটা যেহেতু সবার নিচে আছে তাহলে এটা উপরে চলে গেল, এম ডিভাইডেড বাই রুট টু ধরুন পাই সিগমা স্কোয়ার রো, এটা করে দিলাম আমি। হ্যাঁ, এখন দেখেন এই সমীকরণ থেকে যদি আমি একটা রিলেশন তৈরি করি, সেটা হচ্ছে যে এই ল্যামডার সাথে যদি এই পাশের রাশিটাকে আমি যদি একটা প্রপোর্শনালের সম্পর্ক করি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে এম হচ্ছে অণুর ভর, যেহেতু এটা একটা ধ্রুব সংখ্যা, রুট টু এটা, এবং রুট টু হচ্ছে গাণিতিক একটা ধ্রুবক, এবং পাইয়ের মান অলরেডি ফিক্সড, এবং সিগমার মানও ফিক্সড, কারণ অণুর ব্যাস তো বড় ছোট হবে না। তাহলে শুধু পরিবর্তন কি হচ্ছে, সেটা হচ্ছে ঘনত্বের মানটাই পরিবর্তিত মান, আর বাকি সবগুলো ধ্রুবক। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি, সেটা হচ্ছে কি যে ল্যামডা সমানুপাতিক, দেখুন যেহেতু রোটা নিচে আছে এই জন্য আমরা বলতেছি 1/রো। তার মানে এইটা হচ্ছে আমাদের মূল। শেষ পর্যন্ত যদি আমরা করি, এইটাই হচ্ছে গড়মুক্ত পথের রাশিমালা, এবং সেটা হচ্ছে ঘনত্বের সাথে গড়মুক্ত পথের রাশিমালার সম্পর্কটা কি। এটা হচ্ছে যদি কোনো গ্যাসের ঘনত্ব বেড়ে যায় তবে তার গড়মুক্ত পথের মানটা কমে আসবে, আর গড়মুক্ত পথের মান যদি আমরা জানি যে বেড়ে যায় তখন সেটা ঘনত্বটা ওই গ্যাসের কম থাকে। এবং দেখেন এইটা যদি একটু ফিজিক্স দিয়ে যদি চিন্তা করি, ধরুন আমি এখন একটু ফিজিক্সটা বোঝাই এটা, যে এই সম্পর্কটার সাথে ফিজিক্সের কি রিলেশন। তখন দেখুন এখানে কি হয়, ধরা যাক এটা হচ্ছে আমাদের একটা গ্যাসীয় সিস্টেম না, তো ঘনত্ব বেশি মানে কি কণার পরিমাণ বেশি। ঠিক আছে, এখন এইখানে ঘনত্ব বেশি মানে হচ্ছে তার কণার পরিমাণ বেশি। কেন কণার পরিমাণ ঘনত্বের সাথে বেশি? আমরা একটু আগে দেখছিলাম যে একটা সূত্র, রো ইকুয়ালস টু এম এন, তার মানে এন এর সংখ্যা বেশি মানে হচ্ছে ঘনত্বের সংখ্যা বাড়বে, এটাই তো স্বাভাবিক। আমার যদি একটা গ্যাসের অণু থাকে তাহলে এর ঘনত্ব 1, মনে করুন 1 এম। যদি 100 অণু থাকে তাহলে 100 এম ঘনত্ব, নাকি? তার মানে কণা বেশি মানে ঘনত্ব বেশি। এখন দেখেন কণা যত বেশি হইব, এই কণার সাথে এই কণার সংঘর্ষ, এই কণার সাথে এই কণার সংঘর্ষ তত বেশি হবে না? বা ধরেন এই কণাটা এই কোণা থেকে এই কর্নারে ট্রাভেল করলে ও কয়বার সংঘর্ষ ঘটে, 1 2 3 4, আমি একটা এক্সাম্পল দিতেছি, 4বার ঘটতেছে। এখন এই জিনিসটাই যদি আমরা একটু কল্পনা করি এখন, যে আমার এতগুলো কণা নাই, আমার আছে মাত্র এই কয়টা কণা, আমার কাছে আছে মাত্র 9টা কণা। তাহলে এই কণাটা যদি এই কর্নারে আসে তাহলে সে কয়বার সংঘর্ষ করতেছে, মাঝখানে একবার, তারপরে ডাইরেক্ট চলে আসতেছে ধরুন। তাহলে আমরা বলতে পারি যে কণার সংখ্যা বৃদ্ধি মানে হচ্ছে, এই যে এখান থেকে দেখতেছি কণার সংখ্যা বৃদ্ধি মানে ঘনত্ব বেশি, আর ঘনত্ব বেশি মানে হচ্ছে কি সংঘর্ষ বেশি হইতাছে, তাহলে গড় মুক্ত পথ কমে গেছিল। আর এখন দেখেন যেহেতু কণা কম তাহলে ঘনত্ব কম, ফলে গড় মুক্ত পথের মানটা কিন্তু বাড়তেছে, এল এর মানটা বেড়ে যাচ্ছে এখানে। আর আগের বার কি হইতো, এই এল এর মান যদি 4বার ও যদি 4বার, 1 2 3 4 এইখানে আসতেছে, তার মানে 1 2 3 4, এই তো। তাহলে এল 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 এল, তাহলে দেখেন এল এর মানটা কত ছোট হয়ে গেল এখন, তাহলে গড়মুক্ত পথ কি কমে গেছে না? এইটাই আর কি, মানে এই রিলেশন দ্বারা এটাই বোঝানো হচ্ছে। তাহলে আমি আশা করবো আপনারা আজকের এই ক্লাসটি বুঝতে পারছেন, এবং এইটার নোট যেহেতু আমি দিয়ে দিতেছি, ফলে আশা করি এইটা পরীক্ষা আসলে কিভাবে লিখবেন সেটা ওই নোটেই দেওয়া আছে, আপনারা ওই নোট থেকে এটা কয়েকবার পড়ে নিলেই আপনারা এই প্রশ্নের সলভটা পেয়ে যাবেন। তাহলে আমি আজকের এই ক্লাসটি এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।